কমিউনিস্ট সন্ত্রাসবাদ ঠান্ডা হয়ে গেছে, কিন্তু বাংলা ঠান্ডা হচ্ছে না, বরং এখান থেকে গিয়ে লোকেরা পুরো দেশকে আনরেস্ট করছে। এই জন্য আর এই সব মমতা ব্যানার্জির হাতে আছে। আমাদের একটা কথা আছে, সিংহ ভালো লক্ষণ। সিংহ যখন আগে বাড়ে না, একবার পেছনে দেখে। এখন দেখেছে, এখন ঝাঁপ দিতে চলেছে। এবার দেখুন, এইবার ক্ষমতা এসে যাবে 2000। আমাদের এই নির্বাচনটা নিয়ে কিছু বলুন, যেখানে বাংলায় সবাই একসাথে থাকে কিন্তু দুই পক্ষই অ্যান্টি করছে। মমতা ইজ অ্যান্টি সেন্টার আর আপনারা করছেন অনুপ্রবেশকারী, গেট রিড অফ দ্যাম। এইসব এটা কেন? রাস্তার আবাসন আর দারিদ্র্যের মতো বড় সমস্যা নেই কি? ওইগুলোই তো বড় সমস্যা, কিন্তু সবাই অনুপ্রবেশকারী, এটা কি একটা সমস্যা? না, অনুপ্রবেশকারী কোনো নতুন ইস্যু নয়। আমি 86-তে আমরা আন্দোলন করেছিলাম অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে। সীমান্ত শান্তি ও সুরক্ষা সমিতি নামে আমার জানা আছে, আমি সেই সময় আরএসের প্রচারক ছিলাম। আমরা অনেক আন্দোলন করেছিলাম পুরা বর্ডার ডিস্ট্রিক্টে। মমতা ব্যানার্জি 2005-এ পার্লামেন্টে ইস্যু তুলেছিলেন, পার্লামেন্টের স্পিকারের সামনে, যে এর ওপর আলোচনা হওয়া উচিত। না হয় কাগজ ছুঁড়ে মেরেছিলেন যে এটা খুব বড় প্রবলেম, অনুপ্রবেশকারীরা বাংলাকে খেয়ে ফেলবে, এ বিষয়ে আলোচনা হওয়া উচিত। এই সমস্যাটা সেই সময় ওনাদের মনে হয়েছিল, সেই সময় সমস্যা ছিল, আজ নেই। কিন্তু আমাদের জন্য সমস্যা তো সমস্যাই। আজ দেশে যে আনরেস্ট আছে, তার টেরোরিজম হোক বা অন্য কোনো অ্যান্টি সোশ্যাল ইন্টারন্যাশনাল অ্যাক্টিভিটি হোক, দেশে যেখানেই হচ্ছে, এখান দিয়ে হয়ে লোকজন যাচ্ছে। বাংলাদেশ হয়ে, বাংলা হয়ে, এখান থেকে আই কার্ড, আধার কার্ড, রেশন কার্ড, ভোটার কার্ড নিয়ে সারা দেশে যাচ্ছে। এখন দেখুন, এই যে যারা ধরা পড়েছে, তাদের সব আধার কার্ড, ভোটার কার্ড বাংলা থেকে, মুর্শিদাবাদ থেকে, মালদা থেকে পাওয়া গেছে। তো এটা একটা খুব বড় সমস্যা। শুধু বাংলা নয়, সারা দেশের জন্য, সিকিউরিটির জন্য এটা একটা খুব বড় সমস্যা। তাই এই বিষয়টা তুলছি। কিন্তু আমরা তো সবকা সাথ সবকা বিকাশই করছিলাম, আমরাই তো করি। যখন আমরা লোকজনের সাথে কথা বলি, ওনারা বলেন যে এটা একদম বাজে কথা, এখানে আমাদের ঘর ঠিক করে দাও, জল দাও, রাস্তা দাও। আপনারা হেট্রেড ছড়াচ্ছেন কেন? আর এর কোনো এভিডেন্স নেই যে সারা দেশে এটাই সমস্যা। আরেকটা সমস্যা হলো এভিডেন্স। এখানে এত পভার্টি আছে। পভার্টি আছে তো 50 বছর ধরে তো কোনো ডেভেলপমেন্টই হয়নি। 34 বছর কমিউনিস্ট শাসন আর 15 বছর মমতা শাসন, একই জিনিস চলে আসছে। তখনও অনুপ্রবেশকারী সমস্যা ছিল, আজও আছে। রাজ্য প্রতি জিডিপি ইউপির থেকে অনেক বেশি, রাজস্থানের থেকে অনেক বেশি, মধ্যপ্রদেশের থেকে অনেক বেশি, বিজেপি শাসিত রাজ্যগুলির থেকে অনেক বেশি। দেশভাগের পর দেশের জন্য বাংলার জিডিপি ছিল 24%, আজ 9% এসে দাঁড়িয়েছে। বলুন দায়ী কে? কমিউনিস্টরা আছে, তারপর এরা আছে, আমরা তো তাই বলছি। আপনি এই আসনে আগেও লড়েছেন, এখন এই আসনটিতে প্রায় 2% খুব অল্প সংখ্যাগরিষ্ঠতা। আপনার মতো একজন বরিষ্ঠ নেতা, যেখানে এতগুলি আসন আছে যেগুলি নিরাপদ আসন, আপনি লোকসভায় ছিলেন, এখন আপনি এখানে ফিরে এসেছেন, কি করে আপনি এমন একটা আসন থেকে লড়ছেন যেটা এত হাড্ডাহাড্ডি, এত কঠিন? মানে ওদের আপনাকে একটা নিরাপদ আসন দেওয়া উচিত, যাতে আপনি সারা রাজ্যে প্রচার করতে পারেন। দেখুন, এখন যে পরিবর্তনের যে স্লোগান আমরা দিয়েছি, পরিবর্তন চাই, তাই প্রত্যেকটা ক্ষেত্রে জনতার এটাই আওয়াজ। এডুকেশন দেখুন, বাংলা লিড করতো, আজ বাংলা এডুকেশন নেই। 8,500 স্কুল এই বছর বন্ধ হতে চলেছে। যেখানে ছাত্রছাত্রী নেই বা শিক্ষক নেই, 26,000 শিক্ষকের চাকরি এরা খেয়ে নিয়েছে। কোর্ট থেকে তাদের বের করে দেওয়া হয়েছে। এখন 42,000 এমন কর্মচারী শিক্ষা দপ্তরে আছে, তাদেরও চাকরি যেতে চলেছে। সব জায়গায় দুর্নীতি হয়েছে। স্বাস্থ্য দপ্তর, আজ স্বাস্থ্যক্ষেত্রে সরকারি হাসপাতালের পুরো পরিকাঠামো ভেঙে পড়েছে। আপনি পা রাখতে পারবেন না, বারান্দায় রাস্তায় লোক পড়ে আছে, কোনো ন্যূনতম পরিষেবা তারা পায় না। শিক্ষা আর স্বাস্থ্য বাংলায় লিড করে। এত ভালো ভালো মেডিকেল কলেজ, বাকি প্রশাসনিক অবস্থা দেখুন। এখন সুপ্রিম কোর্ট কি বলছে? নির্বাচন কমিশনকে ঘেরাও করা হয়। সবচেয়ে বেশি আন্তর্জাতিক কার্যকলাপ বাংলায় হচ্ছে। কাশ্মীর ঠান্ডা হয়ে গেছে। দ্বিতীয়টা ঠান্ডা, কমিউনিস্ট সন্ত্রাসবাদ ঠান্ডা হয়ে গেছে, কিন্তু বাংলা ঠান্ডা হচ্ছে না, বরং এখান থেকে গিয়ে লোকেরা সারা দেশকে অশান্ত করছে। সেই জন্যই আর এই সব মমতা ব্যানার্জির হাতে আছে। এখন যে মালদায় ধরা পড়েছে, তার বিরুদ্ধে মমতাজি বলছেন লোকটা ওনার সাথে দাঁড়িয়ে ভাষণ দেওয়া, সাথে বসা ব্যক্তি, আজ আন্তর্জাতিক কার্যকলাপে ধরা পড়েছে। তো এই যা হচ্ছে, এটা বাংলার যে একটা জাতীয়তাবাদী মতাদর্শ এখানে সবসময় ছিল, আমাদের সব কথা তার বিরুদ্ধে যাচ্ছে। এটা আমাদের জন্য খুব লজ্জার বিষয়, তাই পরিবর্তন চাই। আপনি এটা বলুন যে এখন আমরা দেখেছি যে বিজেপি যেখানে যেখানে নির্বাচনে জিতেছে, সেখানে সেখানে মহিলাদের অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করেছে। বাংলায় লাকি ভাণ্ডারে মমতা ব্যানার্জিও এটা করছেন। তাহলে আপনার কি মনে হয় যে অন্য রাজ্যে
আপনারা ওই একই স্কিম চালু করে নির্বাচনে যেতেন আর এখানে টিএমসি নির্বাচনে হেরে যাবে? দেখুন, মহিলাদের যদি আর্থিক সাহায্য করা উচিত, অবশ্যই করা উচিত। বিজেপি করে সব সরকার কম বেশি কাজ করে। আলাদা আলাদা লাডলি যোজনা মধ্যপ্রদেশে শিবরাজজি শুরু করেছেন। আমাদের এখানকার পভার্টি লাইনের নিচে অনেক লোক আছে। যদি একজন ব্যক্তির কাজে পরিবার না চলতে পারে, যদি মহিলাদের সাহায্য করা হয়, হয় হাতে টাকা দিন অথবা তাদের স্বাবলম্বী করুন, হেল্প গ্রুপের মাধ্যমে তাদের স্বাবলম্বী করুন। লাখপতি দিদি বানালে পরিবারের হেল্প হবে। তো আমরা তো বলছি আপনি 500 টাকা বাড়িয়েছেন, আমরা তো সেটা ডবল করে দেবো একদম দরকার পড়লে। বাজেটে টাকা নেই, বাজেট ডেফিসিটে আছে, আর 500 দিয়ে দেবে। টাকা কোথা থেকে আসবে? মজবুরির। আমিও তো কত বছর ধরে অপেক্ষা করছি যে আমার ঘরেও ওপর থেকে টাকা আসবে। দেখুন, কিছু তো কম্পালশন আছে পলিটিক্সে, যা আজ নয়। ভেনেজুয়েলা কিভাবে ডুবে গেছে, এইরকমই ডোল পলিটিক্সের জন্য শ্রীলঙ্কার অবস্থাটা কি। কিন্তু এটা গণতন্ত্রে এমন একটা সিচুয়েশন, নির্বাচন জেতা সবচেয়ে বড় প্রায়োরিটি হয়। কিন্তু ভারতীয় জনতা পার্টি এটাকে নিয়ে এগিয়ে চলেছে। 21টা স্টেটে 3বার মাননীয় প্রধানমন্ত্রী মোদিজি আছেন, আর দেশকে আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি। যে প্রাইমারি রিকোয়ারমেন্টস আছে গরিব কল্যাণ যোজনার মাধ্যমে, যেমন ঘরে রেশন পৌঁছে দেওয়া হচ্ছে 81 কোটি লোকের ঘরে, 5 বছর হয়ে গেল। তাদের গ্যাসের ব্যবস্থা হোক, ঘরের ছাদের ব্যবস্থা হোক, জলের ব্যবস্থা হোক, এই সমস্ত যে প্রাথমিক বিষয়গুলো, এর কারণে 28 কোটি লোক যারা দারিদ্র্য সীমার সবচেয়ে নিচে ছিল উপরে উঠে এসেছে। পরিণাম তো হয়েছে। যদি এইভাবে কোনো সমাজকে দিতে হবে, বাংলাও একটা গরিব স্টেট, দিতে হবে, দিন। কিন্তু আগে তো আপনার ইনকাম হওয়া উচিত, তাই না? সোর্স অফ ইনকাম কোথায়, আপনার বাজেট কোথায়? বিজেপি তো আগে মিডল ক্লাস পার্টি ছিল, ট্রেডার্স পার্টি ছিল, আরবান পার্টি ছিল। বাট আপনি এখানে কলকাতাতে তো সিট জিততে পারেন না। যতক্ষণ না কলকাতাতে সিট জিতবেন, আপনি স্টেটে কিভাবে জিতবেন? আপনি শহরের জন্য এমন কি করছেন যে লোকেরা আপনাকে ভোট দেবে? না, আমরা তো সবে জিততে শুরু করেছি। বিজেপি বাংলায় কোথায় চিল্লাইছিল? আমি 16 সালে এলাম, প্রথমবার আমরা বিধানসভা জিতলাম, 3টে সিট আমি ছিলাম, তাতে আমি প্রেসিডেন্ট ছিলাম। তারপর 77 হয়ে গেল, লাভ দিলাম। এটাও তো একটা ইতিহাস, তাই না? কোথাও হয়নি। একটা এমপি কোথাও, দার্জিলিংয়ে আমরা জিতেছিলাম। 19 সালে 18টা হয়ে গেল। এখন বাংলা দেখেছে বিজেপি কি, বিজেপির কাজ কি, সুশাসন কি। আপনারা পরিবর্তন চাইছেন। এবার দেখুন, বামপন্থীরা 34 বছর ধরে রাজত্ব করেছে। বাংলায়, কলকাতায় কখনো রাজত্ব করেনি। একবার ওনার কর্পোরেশন জিতেছিল, কেবল একবার, 35 বছরে। এটা সবসময় কংগ্রেসের গড় থেকেছে। ওটা পুরোটাই টিএমসিতে শিফট হয়ে গেল। এই পুরো জাতীয়তাবাদী যে শক্তিটা, এটা এখন বিজেপিতে আসতে চলেছে। এখন যেখানে আমরা একদম দুর্বল ছিলাম, সবচেয়ে ভালো সিট সেখান থেকে আসবে। দিলীপ দা, আপনি বলেছেন যে আপনি পার্টির সবচেয়ে প্রথম 3 এমএলএ এর ব্যাচের মধ্যে একজন ছিলেন। যদি আজ আপনার পার্টির ক্যাম্পেইনারের তালিকা দেখেন, লিয়ান্ডার পেজ, দিলীপ ঘোষ আর শুভেন্দু অধিকারী ফুটনোটে, ওনারা মঙ্গল পাণ্ডেরও নিচে আসেন, তাহলে কি আপনাকে কষ্ট দেয় না? আপনার কি এই লোকেদের দ্বারা রাজনীতিতে প্রসন্ন হওয়ার দরকার আছে? রাজনীতিতে এইসব কথা গৌণ হয়ে যায়। পার্টি কাকে আনবে, কাকে ছাড়বে, কাকে সামনে রাখবে, এটা পার্টির হাতে। আমাদের সর্বভারতীয় পার্টি। আমি 6 বছর ধরে প্রেসিডেন্ট ছিলাম, অল ইন্ডিয়া ভাইস প্রেসিডেন্ট ছিলাম, এমএলএ হয়েছি, এমপি হয়েছি। আজ আমার কোনো দায়িত্ব নেই, কিন্তু আমি ততটাই সক্রিয় আছি যতটা আগে ছিলাম, ততটাই কাজ করছি। পার্টির মনে হয়েছে আমার অ্যাসেম্বলি লড়া উচিত, তো টিকিট দিয়ে দিয়েছে, তো আমি কাজ করছি। এই দৃষ্টিকোণ থেকে আমরা কাজ করি। আর বিজেপির যে কোটি কোটি কার্যকর্তা না, সারা বছর ধরে মেশিনের মতো কাজ করে আর প্রত্যেকটা নির্বাচনে যেতে, এটাই তার ফান্ডা। আপনাকে কষ্ট দেয়? কোনো কষ্ট দেয় না। পার্টি আমাকে সুযোগ দিয়েছে, এত বড় সুযোগ দিয়েছে, আমি আমার শক্তি সামর্থ্য লাগিয়ে সেই পার্টিকে এগিয়ে নিয়ে গেছি। অন্য কাউকে সুযোগ দেবে, সে এগিয়ে নিয়ে যাবে, এভাবেই চলতে থাকবে। হ্যাঁ, আপনি ঠিকই বলছেন যে এত মানুষ দারিদ্র্য থেকে উঠে আসছে, কিন্তু আজও 80 কোটি মানুষ বিনামূল্যে রেশন পায়। এটা কি গর্বের বিষয় নাকি লজ্জার বিষয় যে 50 বছর, 60 বছরের স্বাধীনতার পরেও আমাদের দেশে এত কম উন্নতি হয়েছে যে 80 কোটি মানুষকে খাওয়া দাওয়া দিচ্ছে সরকার? এতে কোনো সন্দেহ নেই। বিজেপি তো 11 বছর ধরে, 11 ইয়ার্স অলরেডি। কিন্তু আমাদের মনে হয়েছিল যে আজ দেশ এদের পাশে দাঁড়াতে পারে, কমসে কম মিনিমাম খাবার দিতে পারে। তাই আমরা খাবার দিচ্ছি, খাবার পাওয়া যাবে, থাকার জন্য ঘর দিতে পারে। সে নিজে বানাতে পারে না, আমরা দিচ্ছি। আজ আমাদের দেশের কাছে দেওয়ার জন্য এত শক্তি আছে যে 81 কোটি মানুষকে আমরা রেশন দিতে পারি, কোটি কোটি মানুষকে ঘর দিতে পারি, শৌচালয় দিতে পারি, যা প্রাথমিক চাহিদা। এর আগের সরকার তো ভাবেইনি। দেওয়া তো দূরের কথা, কেবল নির্বাচনের জন্য কিছু দিত, আজ দিচ্ছেন। এবং সেই ঘরের ছেলেরাই আজ এসে পড়াশোনা করছে, চন্দ্রযান পাঠাচ্ছে, তারাই সেই লোক। মিসাইল রকেটও তৈরি করছে ওখানকারই বাচ্চারা।
কেউ বিদেশ থেকে আসেনি, বড় বড় আমাদের আইআইটিয়ান বিদেশে চলে যেত। আজ আমি খড়গপুরের, প্রথম আইআইটি খড়গপুরের। এইবার 2,40,00,000 টাকার এগ্রিমেন্ট হয়েছে ক্যাম্পাস সিলেকশনে একটা ছেলের, আর 1500-র বেশি এরকম আছে। 1 থেকে 2 কোটি তাদের সালানা তাদের এগ্রিমেন্ট হয়েছে। আরে কোনো বিদেশি কোম্পানি নয়, ইন্ডিয়াতে তারা জব পাচ্ছে। এত টাকা দেওয়ার মতো কোম্পানিও আছে, আর আমাদের সবথেকে মেরিট যারা তারাও এখানেই কাজ করছে। এটা আমরা তো তাদের কাজ দেওয়ার জন্য কাজ দিয়েছি, তাদের যে প্রতিভা সেটাকে কাজে লাগাচ্ছি। সেই জন্যই তো এতগুলো আইফোন ফ্যাক্টরি তৈরি হয়ে গেল, তাই না? আমরা বিশ্বকে আইফোন সরবরাহ করছি, কম্পিউটার সফটওয়্যার সরবরাহ করছি, আর নতুন নতুন চন্দ্রযান বলুন, মঙ্গলযান বলুন। ভারত কখনো ভাবেনি। এখন তো আমরা ফাইটার জেট থেকে শুরু করে জাহাজ তৈরি করতে চলেছি। আপনি আগে যা বলেছেন সেটা সত্যি। বাংলা একটি খুব অস্থির রাজ্য। দলগুলো তীব্রভাবে উপরে উঠেছে। যেমন গতবার 22,016 থেকে 21-এ আপনারা রকেটের গতিতে উঠেছিলেন, কিন্তু দলগুলো নিচেও নেমে আসে। 2021 সাল থেকে 21টা উপনির্বাচন হয়েছে। বিজেপি একবারও একটা জেতেনি। এর ভোট মিচে 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 নেমে গেছে। এটা কি বিজেপির জন্য একটা পতনের সংকেত? পশ্চিমবঙ্গে উপনির্বাচনে যে ক্ষমতায় থাকে সেই জেতে। 2021-এ আমরা 4টে উপনির্বাচন জিতেছিলাম। 21-এ নয়, 2019-এ সংসদ নির্বাচনের সময় যারা পদত্যাগ করে এসেছিলেন তার মধ্যে 4টে আমরা জিতেছিলাম। তার মধ্যে আমাদের একটাও ছিল না, একটা ছিল, জিতে গিয়েছিল। কিন্তু আপনি যে বললেন যে পতন হচ্ছে, এটা প্রত্যেক দলের জীবনে হয়, ব্যক্তির জীবনে হয়, ব্যবসায় লোকসান হয়। কিন্তু মমতা ব্যানার্জিকে দেখুন, ইন্ডিয়াতে ছিলেন উনি। 2004-এ যখন ইন্ডিয়া হারলো, তখন তার আগে ওনার 8টা সিট ছিল, তারপরে উনি মাত্র একটাই জিতেছিলেন, কিন্তু দ্বিতীয়বার উনি ক্ষমতায় এসে গেলেন। এটা রাজনীতির খেলা, কখনো আপ কখনো ডাউন হতে থাকে। এখন ডাউন হয়ে গেছে। আমাদের একটা শব্দ আছে, সিংহ বাল লোক লোক। সিংহ যখন এগোয় না, একবার পেছনে দেখে, এইমাত্র দেখলো, এখনই ঝাঁপ দিতে চলেছে। এখন দেখুন, এইবার ক্ষমতায় চলে আসবে 2000। মহিলাদের ভোট টিএমসি সব মহিলাদের ভোট বা তার বেশিরভাগটাই পায়। আপনারা মাত্র 20 জন প্রার্থী, মহিলা প্রার্থী দাঁড় করিয়েছেন। ওরা 50-এর বেশি প্রার্থী দাঁড় করিয়েছে, তাদের প্রার্থীদের 20% মহিলা। আপনারা মহিলাদের ভোট পাওয়ার আশা কিভাবে করেন যখন আপনাদেরকে শুধু পুরুষদের দল হিসেবে দেখা হয়? সারা দেশে মহিলারা বিজেপিকে ভোট, মোদিকে ভোট দেয়। বাংলায় দেয় না সাহেব, দে। এসসি এসটি ওবিসি সবাই দে। বাংলায় তো আমরা সবে শুরু করেছি। মহিলাদের এখানে লক্ষ্মীর ভাণ্ডার ইত্যাদি ইত্যাদি দেওয়া হয়, যার ফলে তাদের মনে একটু প্রভাব পড়ে যে আমাদের কেউ কিছু দিচ্ছে। এর আগে কেউ কিছু দেয়নি, তাই এটা তাদের জন্য একটা পজিটিভ ব্যাপার হয়েছে। কিন্তু মহিলাদের সবচেয়ে বেশি নিরাপত্তাহীনতা বাংলাতেই আছে। 7 থেকে 70 বছরের কোনো মহিলার সুরক্ষা নেই। এবার বলুন, আরজি কর, এ ডাক্তারদের রেপ আর মার্ডার হয়েছে, দেশের কোথাও হয়েছে? ম্যানেজমেন্ট কলেজ, যা দেশের 1 নম্বর কলেজ, সেখানেও মহিলার সাথে ঘটনা ঘটেছে। ল কলেজ কসবায় হয়েছে, মেয়েটির সাথে বলাৎকার হয়েছে। এগুলো তো বাংলার বাইরে কোথাও হয় না। এতে লোকেদের মনে হয়েছে যে এটা ভুল হচ্ছে, মহিলারা পরিবর্তন আনবে। স্যার, 80 থেকে 90 লাখ বাংলার লোকের নাম কাটা গেছে। এর মধ্যে আপনার কোর ভোটার মতুয়া রাজবংশীয় আছে। এটা আপনার ভালো লাগছে নাকি আপনাকে ইলেকট্রালি আপনার ড্যামেজ করবে? দেখুন, বিহারে 6 কোটি ভোটার আছে, 65 লাখ গেছে ওখান থেকে। কোনো প্রতিরোধ নেই, প্রতিবাদ নেই, লড়াই নেই। জাজদের কোনো অ্যারেস্ট করা হয়নি, মারা হয়নি, সবাই মেনে নিয়েছে। ইলেকশনও হয়ে গেছে। এখানে 7.5 কোটি ভোটার ছিল, তার মধ্যে এখনো পর্যন্ত 70-80 কোটি লাখ বাদ গেছে। তো কি পার্সেন্টেজ এটা? এটা তো নর্মাল। আমাদের বর্ডার স্টেট, অনুপ্রবেশ হচ্ছে আজ নয়, 40 বছর ধরে, আফটার পার্টিশন হচ্ছে। তো এই লোকগুলো তো এখানেই আছে। আর যে হিন্দুরাও এসেছে তাদের কাছে ডকুমেন্টস নেই। আমরা সিএই তো ওদের বলেছিলাম রেজিস্ট্রেশন করো, যারা করেনি তারা এলিজিবল নয়। এটা নর্মাল প্রসেসে হয়েছে, আমার মনে হয় আরও বেশি যাবে। ধন্যবাদ। থ্যাংক ইউ। ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ স্যার।